কে পর্ব 53-2। লেখিকা সালমা চৌধুরী। আমি আছি আপনাদের সাথে নওশিন পারভিন। আলী আহমেদ খান আজ ফজরের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন। সোফায় হেলান দিয়ে চুপ করে বসে আছেন। সচরাচর নামাজ শেষ করে ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফেরেন। তবে আজ শরীর খারাপ লাগছিল বলে হাঁটতে যাননি। আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গিয়েছে। আবিরের পা মোটামুটি ঠিক হলেও শরীর এখন বেশ দুর্বল। এজন্য আলী আহমেদ খান আবিরকে অফিসে যেতে দেন না। বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে, বাকি সব কাজ ইকবাল খান সামলায়। ইদানিং আবির ঘুম ভাঙার পরপরই মেঘের যত্ন শুরু হয়। পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ থেকে ফিরতেই টেবিলের উপর কফির সাথে ইউনিক ইউনিক কিছু নাস্তা থাকে। মেঘ তাহাজ্জুদের নামাজ শেষ করে রান্না করতে যায়। আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে। আবির নামাজে গেলে চুপি চুপি আবিরের রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে। আবির সব বুঝতে পেরেও মেঘকে কিছু বলে না, অবশ্য কিছু বলতে ইচ্ছেও করে না। আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিনকে দিন মেঘের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ছে যা কোনোভাবেই কাটাতে পারছে না। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকে আবিরের প্রতি মেঘের দায়িত্ববোধ কয়েক গুণ বেড়ে গিয়েছে, সেই সাথে বুদ্ধিও বেড়েছে। এখন আর আগের মতো বাসার মানুষদের সামনে পাগলামি করে না। আবির কিছু বললে একবারেই মেনে নেয়, মুখের উপর প্রশ্নও করে না। আবির প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা রাখা দেখে নিঃশব্দে হাসলো। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়ল। মেঘও নিজের রুমে নাস্তা করে পড়তে বসেছে। নিচে আলী আহমেদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। মালিয়া খান কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা কিনা, কিন্তু উনি কিছুই বলেননি। অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরেছেন। ভাইজানকে মনমরা হয়ে সোফায় এভাবে বসে থাকতে দেখে ইকবাল খানও সোফায় গিয়ে বসলেন। শান্ত স্বরে শুধালেন, ভাইজান তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না তেমন কিছু না, মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো, আমায় বলো। কি বলবো বল, আবিরের ছন্নছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চাইছিল, সেখানে আমি জোর করেও কি আমাদের ব্যবসায় জড়িয়েছি। আদেও তো ওর মনে কি চলছে তাও বুঝতে পারছি না। ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তা অনেকটা কমে যাবে, কিন্তু ও বিয়েও করবে না বলে দিল। একমাত্র ছেলে, এত বছর দূরে ছিল, বাসায় ফেরার পর যেন দূরত্ব আরও বেড়ে গিয়েছে। আবিরকে কিছু বলতেও পারি না, বলার আগেই ওর মা কান্নাকাটি শুরু করে দেয়। ইকবাল খান মলিন হেসে বললেন, ভাইজান তুমি শুধু শুধু টেনশন করছো, দরকার হলে আমি আবিরের সাথে আবার কথা বলবো, আপাতত কিছু বলার প্রয়োজন নেই। কিছুদিন আবিরকে ওর মতো করেই থাকতে দাও, দেখ ওর মতিগতি বদলায় কিনা। ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই। ইকবাল খান গলা খেকিয়ে হঠাৎ করে উঠলেন, ভাইজান একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বল। আপাকে কি তুমি সত্যি মন থেকে মেনে নিয়েছো, নাকি মনের ভিতর এখনো ক্ষোভ রয়েই গিয়েছে? মন থেকে না মানলে আমার বাড়িতে ঢোকার অনুমতি কোনো দিনও দিতাম না, এটা মাথায় রাখিস। কিন্তু কিন্তু কি? মাত্র 2 দিনের সাক্ষাতে আপুদের বাসায় দাওয়াত দিলে, এত সহজে সবটা মানিয়ে নিলে, বিষয়টা সত্যিই অবাক করছে আমায়। আলী আহমেদ খান অনচ্ছ হেসে বললেন, তোদের চোখে বিষয়টা 2 দিনের ঘটনা হলেও আমার কাছে এটা প্রায় 8 থেকে 10 বছর যাবৎ চলমান একটা ঘটনা। মানে? মাহমুদার বিয়ের পর থেকে 15 থেকে 20 বছরের মতো আমি ওর নামটাও সহ্য করতে পারিনি। কত রাত ওদের উপর রাগ করে না খেয়ে ঘুমিয়েছি তার কোনো হিসেব নেই। আগে প্রতি বছর ঈদে বা অন্যান্য সময় বেড়ানোর জন্য প্রায়ই গ্রামে যেতাম, কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজে বাজে কথা শুনতে হতো। তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়েছিলাম, এমনকি ঈদেও বাড়িতে পা দিইনি। সময় আর বয়সের সাথে সাথে অনেক কিছু বদলাতে শুরু করে, কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারিনি। হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মাইদুল। পড়াশোনা শেষ করে যশোরে চাকরি পোস্টিং হওয়ায় সেখানে যায়। ওইখানে মাহমুদাদের দেখি আমার ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়ে জানিয়েছে, আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ওর নামটা শুনে মুখের ওপর কল কাটতে পারিনি। ফোনের প্রতি দুর্বলতায় মাইদুলের গলা সব কথাই শুনেছিলাম। তারপর থেকেই মাইদুল মাঝে মধ্যে কল দিয়ে মাহমুদাদের খোঁজ খবর জানাতো। কখনো কখনো আমিও কল দিতাম। ওদের ঢাকা আসার খবরও আমি আগেই পেয়েছিলাম। এমনকি আমি মাহমুদা আর ওর মেয়ে আইরিনকে আমি আগে 2 থেকে 3 বার দেখেছি। এতদিন আমাদের কিছু জানাওনি কেন?
কিভাবে জানাতাম? আর কী বা জানাতাম? তুমি আপাকে সত্যিই মাফ করেছো? যেদিন শুনেছিলাম ওর হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছে সেদিনই আমি ওদের মাফ করে দিয়েছিলাম, কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি। মনের উপরে যে শক্ত আবরণটা পড়েছিল সেটাকেও সরাতে পারিনি। নিজের জেদ আর আক্রোশ নিজেই বন্দী হয়েছিলাম। তারপর হঠাৎ যখন মাহমুদা আর জান্নাতকে দেখলাম আর মাহমুদা আমায় ভাইজান বলে ডাকলো, ওর ডাকে সেদিন মনে হয়েছিল আমার বুকের উপরে 18 বছর যাবৎ জমা বিশালাকৃতি পাথরটা যেন মুহূর্তে বিলুপ্ত হয়ে গিয়েছিল। ইচ্ছে হয়েছিল ছোটবেলার মতোই সব ভুলে বোনকে কাছে টেনে নিতে, কিন্তু আমি পারিনি। আমার মন সায় দিলেও আমার হাত পা তাতে সায় দেয়নি। তারপর থেকে তোর ভাবি আর আবির মোজাম্মেল আমাকে অনেক বুঝিয়েছে, তাই সব কিছু ভুলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। বাঁচব আর কতদিন? রক্তের সম্পর্ক ছিন্ন করে মরেও শান্তি পেতাম না। ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন, কিন্তু বলার ভাষা নেই ওনার। বোনের প্রতি বড় দুই ভাইয়ের মতো ইকবাল খানেরও ভালোবাসাও প্রবল ছিল। মাহমুদা খান আর ইকবাল খান মোটামুটি সমবয়সী ছিল, বিধায় দুজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল। মাহমুদা খানের ছায়ায় বড় হওয়া ইকবাল খান হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিল। তার পরপরই মাকে হারিয়েছিলেন। সব মিলিয়ে ইকবাল খানের জীবনটা বলতে গেলে অনেকটাই ছন্নছাড়া ছিল। এরপর থেকে বড় দুই ভাইয়ের শাসনেই বড় হয়েছেন। ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন, আর সেখানে থাকা বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে উঠে যায়, যার পরিণতি হয়েছিল কোনো একদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা। সংসারের মায়াজালে আটকে গিয়ে রাজশাহী মরণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেননি তিনি। ঢুকরে ঢুকরে কেঁদেছেন বহু রাত। সকালের খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গিয়েছেন। মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন, কিন্তু আবির আজ ইচ্ছে করেই অফিসে যাননি। আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে পারে, সেই ভেবেই আবির কোথাও যায়নি। প্রায় 11টা থেকে 11:30 নাগাদ মেঘ আবিরের রুমে আসছে। আবির রং সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগেই আনিয়েছিলেন। মেঘ মিষ্টি কণ্ঠে শুধালো, এখন রাত করব? তোর যখন ইচ্ছে করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার পছন্দের ডিজাইন এঁকে দিব? অবশ্যই। মেঘ নেট থেকে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগেই বের করে রেখেছিল, সেগুলোই একটাই এখন করতেছে। মেঘের পরনে সুতি কাপড়ের 3 পিস, গলায় ওড়নাটা 2 প্যাচ দিয়ে সামনের দিকে ঢেকেছে। ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকেই সামলে এসেছে, চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আটকে দিয়েছে। মেঘের ঘাড় উন্মুক্ত, ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে। আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ সরাসরি না দেখলেও আবিরকে নজরে এসে ঠিকই বুঝতে পারছে। অস্বস্তিতে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গিয়েছে, নাকের ডগায় কপালে থুতনি, উপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল। আবির যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গিয়েছে। আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবির রুমে নেই দেখে মেঘ কাজের গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাজতে শুরু করলো। মেঘ বুঝতে পেরেছে, পেছনে ফিরে তাকালো না। মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে। মুহূর্তেই মেঘের চোয়াল শক্ত হয়ে গিয়েছে। মিমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিল, আজকে আমায় জ্বালালে তোর খবর আছে। মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁটে ভেঙে হাসছে। মিম ব্যগ্র কণ্ঠে বলল, সরি আপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, শুধু দেখতে আসছিলাম কোন ডিজাইনটা করতেছো। মেঘ শীতল কণ্ঠে বলল, ভেতরে এসে দেখে যা কোনটা করছি। সঙ্গে সঙ্গে মিমের মুখে হাসি ফুটলো। ছুটে গেল রুমের ভেতর। মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন। মিম সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে আমোদে কণ্ঠে বলল, ও মা, এখন থেকেই ভাইয়া রুমের দায়িত্ব নিয়ে নিয়েছো? মেঘ মুচকি হেসে বলল, আমি দায়িত্ব নিব না তো কে নেবে? মিম হেসে বলল, আমিও সেটাই বলি, মণিমুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না। মেঘ কপাল কুঁচকে ভারী কণ্ঠে শুধালো, মণিমুক্তাকে? মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে। মিমের হাসি দেখে মেঘের চোখ আরও সরু হয়ে গিয়েছে, কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। মিম ঠোঁটে হাসি রেখে বলল, ধরো তোমার মেঘ চেঁচিয়ে উঠে বলল, মিম। মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়েছে। মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মিম আবার আসছে। বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো, আপু, আবার কি হয়েছে? তোমাকে দেখতে আসছি। কেন, আমার কি রূপ বের হয়েছে? তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া সহ্য করতে পারবে না। মিম, তোর মুখটা বন্ধ রাখবি, উনি যদি এসব কথা শুনতে পায় তোকে আর আমাকে দুটাকেই আধমরা করে ফেলবে। তোমার উনি নিচে বসে বসে প্রেম করতেছে, এখন আসবে না।
কার সাথে প্রেম করে? হবে তোমার চেয়েও সুন্দরী কেউ। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তুই যাবি এখান থেকে? মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গিয়েছে। মৃদু বাতাসে মেঘের সামনের দিকে ছোট চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, চোখ মুখে ঝাপটে পড়ছে। মেঘের দুহাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। মিমের সাথে কথা বলতে বলতে মেঘ হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকলো, মিম। ততক্ষণে মিম বেরিয়ে গিয়েছে। বেলকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে চলে গিয়েছে। মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে। মেঘ দেয়াল থেকে ডিজাইন সেটা করছে, সেটা ঠিক সম্পূর্ণ দেয়ালের বিপরীতে। রুমে হঠাৎ কারোর অস্তিত্ব বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ডাকছি, আসছিলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। আবির বিছানার উপর ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল। মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল, এদিকে ঘোর। আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে, পিছনে ঘুরল। মেঘ পিছনে ঘুরতেই আবিরের ঘনিষ্ঠতা অনুভব করলো। আবির ঠিক মেঘের সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চি গ্যাপ। আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘ ঢোক গিলে উচ্চ কণ্ঠে বলল, সরি, আমি ভেবেছিলাম মিম আসছে। আবির নিঃশক্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? আমি ঠিক করে দিতে পারি না? মেঘ হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গিয়েছে, বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গিয়েছে, মস্তিষ্কের নিউরন অনুরণ হচ্ছে, শ্বাসনালীতে তুফান, গলা শুকিয়ে কাঠ। উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। জানালা দিয়ে আসা আনমনা প্রবণের মেঘের ছোট বড় চুলগুলো দুলল বাতাসে। দু একটা চুল চোখে লাগতেই মেঘ চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ রেখে মেঘ চুল সরানোর জন্য রঙের রাঙার হাত তুলল। আবির সহসা মেঘের হাতের কবজি ধরে থামিয়ে দিল। আবিরের স্পর্শে মেঘ আবারও চমকে ওঠে। মেঘ হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্ত নিগুড় দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি। বাতাসে হাত থেকে চোখকে বাঁচাতে মেঘ এবার অন্য হাত তুলতে নিল। মেঘের আগে আবিরে নিজের অন্য হাত দিয়ে মেঘের কপালে 2 আঙুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে কানে গুঁজে দিল। আবিরের অনমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটপট করছে। আবেশে মেঘের 2 চোখ বন্ধ হয়ে গিয়েছে। আবির খুব যত্ন সহকারে 2-3 বার চুল সরানোর চেষ্টা করলো। মেঘ নিজেকে সামলে আচমকা চোখ মেলল। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল, ছাড়ুন আমায়। আবির গম্ভীর কণ্ঠে বলল, ছাড়তে যখন বলবি তবে এত আকৃষ্ট করিস কেন আমায়? আবিরের কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো। আবিরের বিশ্রান্ত চাহনিতে মেঘের অনুভূতির আকাশ জুড়ে প্রজাপতি ডানা মেলে উঠতে শুরু করেছে। মেঘের আদলে লেপ্টে আছে প্রতম্যতা, মনে অনুরাগের সুর বাজছে। মেঘের বয়ঃসন্ধির প্রথম প্রেম আবির ভাই, সেই আবির ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলছে। মেঘকে আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই মেঘের মনকে দুর্বল করেছিল। আবির ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে। সে অসুখ হারানোর ঔষধ আজও আবিষ্কৃত হয়নি। আবির নীরের দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে। মেঘ বৃহৎ আঁখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। কারোর মুখে কোনো শব্দ নেই। মেঘ ঘোরের মধ্যে থেকে আকস্মাৎ পেছনে চলে যাচ্ছে। 2 থেকে 3 কদম পেছাতেই আবিরের হাতে থাকা মেঘের হাতটা টান পড়ে। অমনি আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। দেয়াল ভর্তি ভেজা রং। মেঘ বেখেয়ালিভাবে পেঁচাচ্ছে দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিতেই মেঘের ছোট্ট দেহ আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে। আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল। মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্তস্বরে বলল, কারোর প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগূঢ়তা সহ্য করার প্রখরতা কারোর প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগূঢ়তা সহ্য করার প্রবণতা থাকতে হবে। অরানম্ভের কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। মেঘ কোনোভাবেই ধাতস্থ হতে পারছে না। হতবিহ্বলতায় মেঘের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। মেঘের মনে একটা প্রশ্ন আচমকা আঘাত হানে। ওই দিনের রাতে কি আবির ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন? লজ্জায় মেঘের চিবুক নেমে গিয়েছে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের হাতে বন্দি নিজের হাতটার দিকে। নিজেকে বাঁচানোর জন্য কোনো উপায় নেই। দিশাহারা হয়ে আবিরের কাছে থেকে কিছুটা পিছিয়ে আসলো। আচমকা আবির মেঘের হাত ছেড়ে তড়িৎ বেগে মেঘের কোমর
অনিচ্ছ কোমর আঁকড়ে ধরল। অমনি মেঘের মেরুদণ্ড সোজা হয়ে গিয়েছে। আবির এক টানে মেঘকে নিজের সঙ্গে মিশিয়ে ফেলল। মেঘ প্রখর নেত্রে তাকিয়ে আবিরের দিকে। চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গিয়েছে, নিঃশ্বাস গলায় আটকে গিয়েছে। আবিরের সম্বন্ধহীন দৃষ্টিতে মেঘের মন তুষারের ন্যায় জমে গিয়েছে। প্রত্যাশিত ব্যক্তিত্বর অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চুরে দিচ্ছে মেঘের পিঞ্জরের আবদ্ধ হৃৎপিণ্ডকে। দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভেতরের আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল। মেঘের ধারালো চাউনির নিকটও আবির আজ বারংবার ধৃত হচ্ছে, তবুও মেঘ ধৃষ্টটা থেকে নজর সরাতে ব্যর্থ হচ্ছে। স্নিগ্ধ দৃষ্টটা থেকে নজর সরাতে ব্যর্থ হচ্ছে। মেঘের শরীর মাত্রাতিরিক্ত ঘামতে শুরু করেছে। মুহূর্তেই সুতি জামা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গিয়েছে। মেঘের শরীরে তীব্র কম্পনে আবিরের হাতও কাঁপছে। ঘামের কারণে জামার উপর দিয়ে আবিরের হাতের 5 আঙুল ভিজে গিয়েছে। মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির গম্ভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। মেঘ ভুলে গিয়েছে হাত ভর্তি রঙের কথা। মুখে ঘাম মুছতে হাত তুলতেই আবির অন্য হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করলো। মেঘের হাতে থেকে থাকা ঘন রঙে আবিরের হাত ভরে গিয়েছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই তাড়াতাড়ি হাত সরাতে চাইল। ততক্ষণে আবিরের 5 আঙুলে মেঘের আঙুলগুলো বন্দি হয়ে গিয়েছে। মেঘ সুদীর্ঘ সময় নিয়ে শ্বাস ছেড়ে আর্তনাদ করে বলতে নিলে, আমাকে আবির মেঘের হাত ছেড়ে এক আঙুল মেঘের ঠোঁট স্পর্শ করেছে। মেঘ সহসা নিশ্চুপ হয়ে গিয়েছে। আবিরের আঙুলের রং মেঘের ঠোঁটে লেগে গিয়েছে। মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উড়ছে। ভেতরের কম্পনে মেঘের সেদিকে খেয়াল নেই। আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে। রঙের কারণে চুলগুলো একে একে রঙে আটকে গিয়েছে। চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গালে আটকালো। বাইরে থেকে আসা আলোতে মেঘের গালটা অতিরিক্ত আদুরে দেখাচ্ছে। আবির নিজের মন আর হাত কোনোটাকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। না চাইতেই রঙিন হাতে মেঘের গাল ছুঁয়ে দিল। কয়েক মুহূর্ত গালে হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গলার একপাশে ঘাড়ে হাত ছোড়ালো। ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিরস্ত হয়ে গিয়েছে। আবিরের কর্মকাণ্ডে মেঘের সব শক্তি বিলীন হয়ে গিয়েছে। মেঘের গালে আবিরের 5 আঙুলের ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির মেঘের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্য পাশে মেঘের ঘাড়ের কাছে মুখ এগিয়ে নিল। আবিরের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মসৃণ গ্রীবা। মেঘ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আবিরের সুগম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল, এটুকুতেই এই অবস্থা হলে কিভাবে কি হবে? আবিরের নেশাক্ত কণ্ঠে বলা মেঘের কর্ণপাত হলো না। আবিরের স্পর্শ আর নিঃশ্বাসে মেঘ পাথর বনে গিয়েছে। আবির আবেশিত কণ্ঠে পুনরায় বলল, ম্যাম নিজেকে সামলান, আমি কিন্তু আমাদেই নেই। কোনো অনিষ্ট হলে আমি এটা কুলসিত হব না, আপনাকে নিয়েই হবে। আবিরের কথা মেঘের কানে ঢুকছে কিনা কে জানে। মেঘ বরফের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো, দেখে বোঝা যাচ্ছে নিজের সেন্সে নেই। আচমকা মেঘ পেছাতে শুরু করে। দেয়ালে আটকানোর পূর্বেই আবির এগিয়ে এসে মেঘের চুলের খোপার ঠিক পেছনে দেয়ালে হাত রাখে, যেন মেঘের চুলে রং না লাগে। অন্য হাতে দেয়াল ধরে নিজেকে আটকালো। মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ আতঙ্কিত কণ্ঠে বলে, আমি রুমে যাব। আবির মিটিমিটি হেসে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির মনে মনে বিড়বিড় করলো, কিছু করলামই না, এতেই নাজেহাল অবস্থা। কিছু করলে তো আপনাকে খুঁজে পাওয়াই যাবে না। এই আবার আপনি আবিরের প্রণয়নী হতে চান? মেঘ শীতল কণ্ঠে বলল, সরুন, আমি চলে যাব, রং পরে করে দিব। আবির মৃদুস্বরে বলল, আপনার ইচ্ছা। আচমকা বেলকনি থেকে তানভীর ডাকলো, ভাইয়া আসবো? মেঘ তানভীরের কণ্ঠ শুনে থতমত খেয়ে উঠল। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া আসছে, সরুন প্লিজ। আবির ভ্রুকুচকে শক্ত কণ্ঠে বলল, তোর ভাইকে কি আমি ভয় পাই নাকি? সরি তোর ভাইকে কি আমি ভয় পাই নাকি? আবির তানভীরকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, না, ব্যস্ত আছি। তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে আসছি, তোর কাছে রাখ, পরে দেখে নিয়ে আসবো। আমি আবার বেরিয়ে যাব, ফিরতে রাত হবে, তোমার রুমে রেখে যাই? আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, উফ, রেখে যা।
মেঘ উপায় না পেয়ে আবিরের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। তানভীর বিছানায় কিছু কাগজ আর 2 থেকে 3টা বক্স রাখতে রাখতে বলল, তোমার বলতেই মেঘকে অল্প বিস্তর চুপ করে গেল। কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে কান হাত দিয়ে বিড়বিড় করে সরি বলল। আবির চোখে ইশারা করতেই তৎক্ষণাৎ নিজের মাথায় চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে দরজাটাও চাপিয়ে রেখে গিয়েছে। তানভীর নিজের কপাল চাপড়ে বেলকনিতে হাঁটছে আর বলছে, ছি তানভীর ছি, তুই এত নির্লজ্জ কেন? এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব 53 পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।